हेलो स्टूडेंट वेलकम बैक टू माय यूट्यूब चैनल मजादार साइंस। आज के थंबनेल देखे बुझे गेछो जे आज के कोन टपिक से आलोचना करा होबे। तो आज के आमरा आलोचना करब दशम श्रेणीर भौत विज्ञान और परिवेश। आज के जे बইটি आलोचना करब सेটি হচ্ছে সাতরা প্রকাশনের বই এবং মাইতি বেরা সাতরার লেখা। এই বইটি 2024 সালে কিন্তু নতুন করে সংস্করণ করা হয়েছে। এই বইয়ের আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো আয়নীয় ও সমযোজী বন্ধন। আয়নীয় ও সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন, ঠিক আছে। আয়নীয় ও সমযোজী বন্ধন অর্থাৎ তোমরা দেখতে পাবে বইয়ের যে 8.2 রয়েছে সে 8.2টা আজকে আলোচনা করা হবে। যে কোশ্চেনগুলো আলোচনা করব তোমরা এটা ভেবো না যে এই কোশ্চেনগুলো আলতু ফালতু, একদম ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি তোমাদের দেখিয়ে দেবো অনেক সালে কিন্তু এই কোশ্চেনগুলো এসছে এবং 2025 সালে অবশ্যই এখান থেকে তুমি দুটো কমন পাবেই, একদম গ্যারান্টির সহিত বলতে পারছি, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা টেনে দেখবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং তোমরা কি করবে যে খাতায় কোশ্চেনের অ্যান্সারগুলোকে লিখে নেবে এবং পরবর্তী সময়ে সেগুলো তোমরা বারবার রিভিশন করবে। তো চলো শুরু করে যাক আজকের এই অধ্যায়টি। 1 নম্বর কোশ্চেনটা রয়েছে তড়িৎযোজ্যতা ও সমযোজ্যতার মধ্যে পার্থক্য লেখো। দেখে নাও তড়িৎযোজ্যতা আর সমযোজ্যতার মধ্যে পার্থক্য। 1 নম্বর পার্থক্য রয়েছে এটি একটি পরমাণুর বৈশিষ্ট্য যা অন্য পরমাণুর সাথে যৌগ গঠনের সময় ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতাকে নির্দেশ করে। সমযোজ্যতাতে এটি কোনো যৌগে বিভিন্ন পরমাণুর মধ্যে ইলেকট্রন ভাগাভাগির মাত্রা নির্দেশ করে। 2 নম্বর দেখো এটি একটি আপেক্ষিক মান, অর্থাৎ তড়িৎযোজ্যতা হচ্ছে আপেক্ষিক মান। আর 2 নম্বরে এখানে দেখো এটি রাসায়নিক বন্ধনের প্রকার, তাহলে সমযোজ্যতা হচ্ছে রাসায়নিক বন্ধনের প্রকার। 3 নম্বর এটি মূলত রাসায়নিক বন্ধনের শক্তি এবং যৌগের স্থিতিশীলতার সঙ্গে সম্পর্কিত। আর এদিকে 3 নম্বর রয়েছে এটি মূলত ইলেকট্রন ঘনত্বের ভাগাভাগি এবং পরমাণুর মধ্যে সমান, ঠিক আছে। তো 2 মার্কের জন্য আসে, আমি 3টে লিখে দিয়েছি তোমাদের, হ্যাঁ তোমরা 3টা করে নাও, বাই চান্স একটা ভুলে যেতে পারো। 2 নম্বর কোশ্চেন রয়েছে জল অণুর ইলেকট্রন ডট গঠনচিত্র দেখাও। জল যে রয়েছে সেই জল অণুর গঠনচিত্র দেখাতে হবে। দেখো অক্সিজেন রয়েছে, এর সর্বব্যস্ত কক্ষে 6টি ইলেকট্রন থাকে। দেখো সর্বব্যস্ত কক্ষে 6টি ইলেকট্রন, এর একটা করে ইলেকট্রন কি করছে হাইড্রোজেনের সাথে শেয়ার করছে, ঠিক আছে। হাইড্রোজেন 1টি ইলেকট্রন করে শেয়ার করছে। এর পরের ধাপে চলে এসো, দেখো হাইড্রোজেন দত্ত পূর্ণ করছে এবং অক্সিজেন অষ্টক পূর্ণ করছে। এর পরের ধাপে যে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুগুলো হচ্ছে এগুলো সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত হচ্ছে, দিয়ে H2O বা এই যে এটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু জলের অণু, ঠিক আছে। আচ্ছা 3 নম্বর কোশ্চেন রয়েছে 3 নম্বর ইলেকট্রন ডট গঠনের সাহায্যে দেখাও যে ক্যালসিয়াম অক্সাইড সমযোজী না তড়িৎযোজী বন্ধন গঠন করে, ঠিক আছে। এই যে ক্যালসিয়াম অক্সাইড রয়েছে এটা সমযোজী না তড়িৎযোজী? তোমরা সবাই জানো যে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে একটা তড়িৎযোজী যৌগ, কারণ এখানে একটা ধাতব পরমাণু আছে আর একটা অধাতু রয়েছে, মানে ধাতু এবং অধাতু যদি মিলিত হয়ে যৌগ গঠন করে তাহলে সেটি হচ্ছে তড়িৎযোজী যৌগ, ঠিক আছে। দেখো ক্যালসিয়াম অক্সাইড অণুর লুইস ডট গঠন। ক্যালসিয়াম ও অক্সিজেন পরমাণু সর্বব্যস্ত কক্ষে যথাক্রমে 2টি ও 6টি ইলেকট্রন উপস্থিত আছে। সুতরাং সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় ক্যালসিয়াম পরমাণু তার সবচেয়ে বাইরের কক্ষে 2টি ইলেকট্রন বর্জন করে Ca2+ আয়নে পরিণত হয় এবং অক্সিজেন পরমাণু ওই বর্জিত ইলেকট্রন দুটি গ্রহণ করে O2- আয়নে পরিণত হয়। এই Ca+ এবং O2- আয়ন পারস্পরিক স্থির তড়িৎ আকর্ষণের ফলে যুক্ত হয়ে CaO যৌগ গঠন করে, তাই CaO তড়িৎযোজী যৌগ, ঠিক আছে। তাহলে বুঝে গেলে। এরপরে দেখো নিচে কিন্তু তোমার গঠন চিত্রটা দিয়ে দেওয়া আছে। এরপরে আলোচনা করব 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন রয়েছে তড়িৎযোজী যৌগ আর সমযোজী যৌগের মধ্যে পার্থক্য। একদম খুব সিম্পল করে লেখা রয়েছে, 5টা পার্থক্য আছে, হ্যাঁ তোমরা 5টাকে মনে রাখবে। পরীক্ষার হলে যদি তোমরা ভুলে যাও তাহলে অন্ততপক্ষে 3টা লিখতে পারবে। 1 নম্বরে দেখো তড়িৎযোজী যৌগ, যৌগগুলি বিপরীতধর্মী আয়নের সমবায়ে গঠিত হয়। তাহলে তড়িৎযোজী যৌগগুলি ক্যাটায়ন আর অ্যানোন দ্বারা গঠিত হয়।
সমযোজী যৌগ, এই ধরনের যৌগে আয়নের কোনো অস্তিত্ব নেই, মানে তো সমযোজী যৌগে কোনো প্রকার আয়ন থাকে না। 2 নম্বর, যৌগগুলি সাধারণত ক্লাসকার আর কঠিন হয়। তড়িৎজয়ী যৌগগুলি কেমন হবে? ক্লাসকার হবে এবং কঠিন হবে। অপরদিকে দেখো, যৌগগুলি কঠিন, তরল বা গ্যাসীয় হয়। তাহলে সমযোজী যৌগগুলি কঠিন হতে পারে, তরল হতে পারে অথবা গ্যাসীয় হতে পারে। 3 নম্বর, এরা তড়িৎ বিশ্লেষ্য আর সমযোজী যৌগ হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। 4 নম্বর, যৌগগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্কের সাধারণত বেশি হয়, মানে এদের গলনাঙ্কের স্ফুটনাঙ্কের মানটা বেশি হবে, আর অপরদিকে গলনাঙ্কের স্ফুটনাঙ্ক কী হবে? কম হবে। 5 নম্বর, এরা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীত হবে, আর এরা হবে অধ্রুবীয় দ্রাবকে। ঠিক আছে, জৈব দ্রাবকে বা অধ্রুবীয় দ্রাবকে। এরপরে 5 নম্বর কোশ্চিন, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো 2017 সালে কিন্তু এই কোশ্চিনটা অলরেডি এসেছে। ঠিক আছে, তোমাদের আগে বলেছিলাম যে আমি যেমন তেমন কোশ্চেন আলোচনা করবো না, যেগুলো বোর্ড এক্সামে এসছে সেই কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, আর দেখো বারবার বলছি কোশ্চেনগুলোকে ভালো করে করবে। এখান থেকে যে 2 মার্কের কোশ্চেন আছে, একটা বড় কোশ্চেন অবশ্যই কিন্তু পেয়ে যাবে, তাহলে 2 মার্ক তোমাদের হাতের মুঠোয় হয়ে গেল। ঠিক আছে, আর এখান থেকে যে শর্ট কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু একদম ইজি টাইপের কোশ্চেন আসে। তো চলো আলোচনা করে যাক। দেখো, ন্যাপথলিন আর সোডিয়াম ক্লোরাইডের নিচের দুটি ধর্মের তুলনা করো, গলনাঙ্ক আর জলের দ্রাবতা। দেখো, ন্যাপথলিন যেহেতু সমযোজী যৌগ, তাহলে ন্যাপথলিন সমযোজী যৌগ আর এর গলনাঙ্ক অপেক্ষাকৃত কী হবে? কম হবে। আর সোডিয়ামের গলনাঙ্ক অপেক্ষাকৃত বেশি হবে, যেহেতু এটা হচ্ছে একটা তড়িৎজয়ী যৌগ। দ্রাবতা, ন্যাপথলিন জলে অদ্রবণীয়, মানে ন্যাপথলিন যেহেতু সমযোজী যৌগ, যার কারণে এটি জলে দ্রবীত হয় না। আর সোডিয়াম ক্লোরাইড, এটা যেহেতু তড়িৎজয়ী যৌগ, যার কারণে এটা কী হবে? সোডিয়াম জলে দ্রবীত হবে। 6 নম্বর কোশ্চিন রয়েছে, NaCl এর একটি ধর্মের সাহায্যে দেখাও যে NaCl আয়ন দিয়ে গঠিত। তাহলে NaCl এর একটি ধর্মের সাহায্যে দেখাতে হবে যে NaCl হচ্ছে আয়ন দিয়ে গঠিত। ঠিক আছে, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। হ্যাঁ, বোর্ড এক্সামে আসার মতো একটা কোশ্চিন, ভালো করে কিন্তু করে নাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, বুঝতে পারছি তোমরা ভিডিওগুলো দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, অবশ্যই তড়িগুলি সাবস্ক্রাইব করে নাও। দেখো অ্যান্সারটা রয়েছে, NaCl এর একটি ধর্ম হলো উচ্চ গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক। এটা আমরা সবাই জানি যে তড়িৎজয়ী যৌগ যারা হয় তাদের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কী হয়? উচ্চ হয়ে থাকে। NaCl গঠিত হয় সোডিয়াম ও ক্লোরিন থেকে। সোডিয়াম একটি ধাতব মৌল যা একটি ইলেকট্রন হারিয়ে Na+ আয়নে পরিণত হয়, এবং ক্লোরিন একটি অধাতব মৌল যা ইলেকট্রন গ্রহণ করে Cl- আয়নে পরিণত হয়। তাহলে সোডিয়াম একটি ইলেকট্রন বর্জন করে দিল আর ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করলো, দিয়ে সোডিয়াম পরিণত হচ্ছে Na+ আয়নে আর ক্লোরিন Cl- আয়নে। ঠিক আছে, এরপর রয়েছে, এই দুটি বিপরীত আধানযুক্ত আয়নগুলি বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে যুক্ত হয়ে একটি আয়নীয় বন্ধন তৈরি করে, যার ফলে NaCl গঠিত হয়। ঠিক আছে, লিখে দেওয়ার পরে লিখবে যে অতএব এখান থেকে বলা যায় যে NaCl আয়ন দিয়ে গঠিত। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করব। দেখো, এটা 2018 সালে কোশ্চিনটা এসছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, সামনে আসতে পারে তোমাদের 2025 সালে, কিন্তু অবশ্যই আসতে পারে, ভালো করে নিও। দেখো কোশ্চিনটা রয়েছে, সোডিয়াম ক্লোরাইডের বন্ধন Na+Cl হিসেবে প্রকাশ করা যায় না কেন? যে সোডিয়াম ক্লোরাইড যেহেতু একটা তড়িৎজয়ী যৌগ, তাহলে এখানে এরা যে যুক্ত হবে কিনা স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হবে, এরা কোনো বন্ধনের মাধ্যমে যুক্ত হবে না। অ্যান্সারটা কি বলছে দেখে না একটু। সোডিয়াম ক্লোরাইডের বন্ধন Na+Cl হিসেবে প্রকাশ করা না করার কারণটা দেখে নাও। NaCl তড়িৎজয়ী যৌগ, এতে Na+ ও Cl- আয়ন পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে আবদ্ধ অবস্থায় থাকে। এদের মধ্যে প্রকৃত কোনো বন্ধনই নেই। ইলেকট্রন আদান প্রদানের ভিত্তিতে বিপরীত আধানযুক্ত Na+ ও Cl- আয়ন এর মধ্যে আকর্ষণ বলকে আয়নীয় বন্ধন বলা হয়। এটি প্রকৃতপক্ষে কোনো বন্ধনই নয়, এই জন্য সোডিয়াম ক্লোরাইডের বন্ধন Na+Cl হিসেবে প্রকাশ করা যায় না। অর্থাৎ Na এবং Cl এদের মধ্যে যে বন্ধন অ্যাকচুয়ালি বলা হয় কিনা, ওটা অ্যাকচুয়ালি বন্ধন নয়, ওটা হচ্ছে আকর্ষণ বল থাকে। ঠিক আছে, যার কারণে এদেরকে Na+Cl হিসেবে প্রকাশ করা
যায় না। আচ্ছা, নেক্সট কোশ্চিন দেখো, 8 নম্বর কোশ্চিন আলোচনা করবো এবার। ঠিক আছে, একটু মিলিয়ে নাও তোমরা 8 নম্বর কোশ্চিন, যেহেতু এখানে কোশ্চিন নম্বর লেখা নেই। এটা দেখো 2020 সালে এসছে না, একদম ফাটাফাটি কোশ্চিন। ঠিক আছে, আর তোমরা একদম ফাটাফাটি করে নাও। 2025 সালে অবশ্যই যে কটা করলাম এখান থেকে একটা অবশ্যই পাবে। যদি না পেয়ে থাকো তাহলে চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আমি গ্যারান্টির সহিত বলছি। আচ্ছা, 8 নম্বর কোশ্চিন রয়েছে, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি, কেন ব্যাখ্যা করো। তাহলে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক বেশি আর গ্লুকোজের গলনাঙ্ক হচ্ছে কম, কেন? আমরা জানি সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা তড়িৎযোজী যৌগ, আর তড়িৎযোজী যৌগগুলো যেহেতু আয়ন দিয়ে গঠিত হয়, আর এই আয়নের যে আকর্ষণ বল এটাকে বিচ্ছিন্ন করতে গেলে বেশি তাপমাত্রার প্রয়োজন হয়। ওই কথাগুলো এখানে লেখা আছে দেখো। সোডিয়াম ক্লোরাইড তড়িৎযোজী যৌগ এবং গ্লুকোজ সমযোজী যৌগ। তড়িৎযোজী যৌগের মধ্যস্থিত ক্যাটায়ন ও অ্যানায়নের সজ্জা অনেক শৃঙ্খল প্রকৃতির হয় ও স্থায়ী ক্লাস তৈরি করে। এরূপ ক্লাসে উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়নগুলির মধ্যে তীব্র স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করে, তাই এদের বিচ্ছিন্ন করতে অধিক তাপশক্তির প্রয়োজন হয়। অপরপক্ষে সমযোজী যৌগের অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল অত্যন্ত দুর্বল হওয়ায় এটি একটি অণুকে অপর অণু থেকে পৃথক করতে বেশি শক্তির প্রয়োজন হয় না। এই কারণে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি হয়। ঠিক আছে, এরপরে চলে যাব 9 নম্বর কোশ্চিন। 9 নম্বর কোশ্চিনটি রয়েছে দেখো, এটা একটু অ্যান্সারটা বড় রয়েছে, আর এটাও দেখো 2020 সালে কিন্তু এসেছে। ঠিক আছে, তাহলে একটু মনের মধ্যে জোশ বাড়ছে কিনা, যেখান থেকে এই কটা কোশ্চিন করলে মোটামুটি পেয়ে যাবে তোমরা একটা। তো দেখো 9 নম্বর কোশ্চিনটা কি রয়েছে, দেখাও যে ফ্লুরিন আয়নীয় বন্ধন গঠন করে সোডিয়ামের সঙ্গে কিন্তু সমযোজী বন্ধন গঠন করে হাইড্রোজেনের সঙ্গে। ঠিক আছে, তাহলে এই যে ফ্লুরিন সোডিয়ামের সঙ্গে আয়নীয় বন্ধন গঠন করবে কিন্তু হাইড্রোজেনের সঙ্গে সমযোজী বন্ধন গঠন করবে, এটা দেখাতে হবে। ঠিক আছে, দেখো সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাসটা দিয়ে দেওয়া আছে, ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাসটা দেওয়া আছে। পরমাণু দুটি রাসায়নিক বন্ধনে আবদ্ধ হওয়ার সময় সোডিয়াম তার এম কক্ষের একটি ইলেকট্রন বর্জন করে ধনাত্মক সোডিয়াম আয়ন অর্থাৎ Na+ এবং ফ্লুরিন পরমাণু ওই ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধানযুক্ত ফ্লুরাইড আয়নে অর্থাৎ F- আয়নে পরিণত হয়। তাহলে সোডিয়াম তার এম কক্ষের একটি ইলেকট্রনকে বর্জন করছে, দিয়ে Na+ আয়নে পরিণত হচ্ছে। ফ্লুরিন কী করছে, সে ফোকেনিয়ার মতো সে বর্জিত ইলেকট্রনটাকে গ্রহণ করছে, গ্রহণ করে F- আয়নে পরিণত হচ্ছে। তারপরে বিপরীত আধানযুক্ত সোডিয়াম আয়ন ফ্লুরাইড আয়ন স্থির তড়িৎ আকর্ষণ বলের দ্বারা পরস্পর যুক্ত হয়ে সোডিয়াম ফ্লুরাইড যৌগ গঠন করে। ঠিক আছে, দেখি করলে এরা পরস্পরের সঙ্গে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে সোডিয়াম ফ্লুরাইড যৌগ গঠন করে দিচ্ছে। এখানে তোমার ইলেকট্রন ডট গঠন চিত্রটা দেওয়া আছে। অপরপক্ষে হাইড্রোজেন ও ফ্লুরিন পরমাণু দুটি রাসায়নিক বন্ধনে আবদ্ধ হওয়ার সময় দুটি পরমাণুর যোজ্যতা কক্ষে সমসংখ্যক ইলেকট্রন একটি ইলেকট্রন জোড় গঠন করে এবং উভয় পরমাণু ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করে এবং তাদের সর্বব্যস্ত কক্ষে দুটি এবং ফ্লুরিন কি করে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ করে। এই ইলেকট্রন জোড় উভয় পরমাণু সমভাবে ব্যবহার করে হাইড্রোজেন ফ্লুরাইড যৌগ গঠন করে। সুতরাং হাইড্রোজেন ফ্লুরাইড একটি সমযোজী যৌগ। ঠিক আছে, এখানে লুইস ডট গঠন চিত্রটা দিয়ে দেওয়া আছে। ওকে, এরপরে চলে আসবো 10 নম্বর কোশ্চিনে। দেখো 10 নম্বর কোশ্চিনটা রয়েছে, কঠিন NaCl তড়িৎ পরিবহন করে না কিন্তু গলিত NaCl তড়িৎ পরিবহন করে কেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, একদম টপ কোশ্চিন, এটা একদম ফাটাফাটি কোশ্চিন রয়েছে। হ্যাঁ, 2025 সালের জন্য তোমাদের এখনই আমি কমন দিয়ে দিলাম, একদম ফাটাফাটি কোশ্চিন। আচ্ছা চলো আলোচনা করা যাক তাহলে। দেখে নাও, একদম সিম্পল জিনিস যে কঠিন NaCl কেন তড়িৎ পরিবহন করতে পারছে না, তার কারণ কঠিন NaCl এর মধ্যে যে Na+ আর Cl- আয়ন আছে কি না, এদের কোনো প্রকারের স্মরণ ঘটবে না, আর স্মরণ যদি না ঘটে তাহলে এরা তড়িৎ প্রেরণ করতে পারবে না। সিম্পল লজিক। দেখো কঠিন NaCl তড়িৎ প্রেরণ করতে পারে না কারণ
কঠিন অবস্থায় Na+ ও Cl- আয়নগুলি স্থির থাকে এবং স্বাধীনভাবে নড়াচড়া করতে পারে না, যেটা আমি বললাম কি এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারবে না। এতে বিদ্যুৎ চলাচলের জন্য প্রয়োজনীয় মুক্ত আয়ন পাওয়া যায় না। ঠিক আছে। অন্যদিকে NaCl গলিত অবস্থায় থাকে, তখন Na+ ও Cl- আয়নগুলো তরলে স্বাধীনভাবে চলাচল করতে পারে। এই মুক্ত আয়নগুলো তড়িৎ পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তারা বৈদ্যুতিক ক্ষেত্রের প্রভাবে আধানে চলাচল করে এবং তড়িৎ প্রবহন করতে সক্ষম। এই জন্য গণিত NaCl তড়িৎ প্রবহন করতে পারে। ওকে, আজকে লাস্ট কোশ্চিন রয়েছে, CO2 অণুর লুইস ডট ডায়াগ্রাম দেখাও। কার্বন ডাই অক্সাইড অণুর লুইস ডট গঠনচিত্র দেখাতে হবে। ঠিক আছে, এটাও দেখো 2022 সালে কিন্তু এসেছে। 2022 সালে এই কোশ্চিনটা এসেছে, একদম ফাটাফাটি কোশ্চিন। ঠিক আছে, তোমরা কিন্তু অ্যামোনিয়ার লুইস ডট গঠনচিত্র করে রাখবে, C2H2 মানে অ্যাসিটিলিন করে রাখবে। ঠিক আছে, আমি বলে দেবো সাজেশন যখন দেবো কি না, তখন বলে দেবো কোনগুলো করবে, ওইখান থেকে করবে, ওর বাইরে কিন্তু কোনো কোশ্চিন করার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি যে সাজেশনগুলো দেবো সেই সাজেশনগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আচ্ছা চলো, CO2 অণুর লুইস ডট গঠনচিত্র দেখতে পাচ্ছ, এটা হচ্ছে CO2 অণুর লুইস ডট গঠনচিত্র। যদি ক্লাসটা আমি বোর্ডে করাতাম তাহলে প্রত্যেকটা একদম ডিটেলসে ভেঙে বলে দিতাম কি করে এটা আসছে। ঠিক আছে, যেহেতু আমি বোর্ডে করছি না তাই তোমাদেরকে আমি দেখাতে পারছি না, তোমরা এটা কিন্তু লিখে নাও, বারবার প্র্যাকটিস করবে, এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, আমি যদি বোর্ডে ক্লাসগুলো করতাম তাহলে কীভাবে হচ্ছে যে কোনো অণু দেওয়া হোক না কেন তুমি কিন্তু অটোমেটিক পেয়ে যাবে। সাপোজ ধরো না CHCl3, ঠিক আছে, এটা কি করে হচ্ছে, একদম ইজি জিনিস। হ্যাঁ, যদি আমি বোর্ডে ক্লাস করে অবশ্যই তোমরা কিন্তু সেগুলো শিখে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, কমেন্ট করবে, এবং যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা তোমার দেখার জন্য।